নমস্কার, আমি এসআরবি মুক্তি এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস কয়েকটি কথা বলবো। কথা বলার শুরুতে একটা কথা আপনাদের বলে রাখি, একটা অনুরোধ করে রাখি। আমার এই ভিডিওগুলো অনেক বেশি লোকে দেখছেন, কিন্তু সাবস্ক্রাইবার কম। আপনারা যারা মনে করেন যে ভিডিওগুলো ভালো, তারা এটা দেখবার পরে সাবস্ক্রাইব করে দিন, একই সাথে শেয়ার করে দিন, যাতে আরও অনেক বেশি মানুষ বিষয়গুলো জানতে পারেন, বুঝতে পারেন। যদি আপনাদের মনে হয় যে ভিডিওগুলো লোকের দেখা প্রয়োজন। আমি আজকে এখন যে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো, সেটা হলো এই আজকের আনন্দবাজার। আজকের আনন্দবাজারে পার্থ চট্টোপাধ্যায় বলে একজন একটা ওই এডিটোরিয়াল কলামের পাশেই যে কলামটা থাকে ওখানে লিখেছেন। আমাকে 3-4 জন সকালে টেলিফোন করেছেন। তারা লেখাটা পড়ে তাদের ভালো লেগেছে, তাই টেলিফোন করেছেন। যদিও তার আগে আমি লেখাটা পড়ে নিয়েছিলাম, তো ওটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আমি আজকে টেলিফোন করেছিলাম বিশ্বনাথ চক্রবর্তীকে। আপনারা বিশ্বনাথ চক্রবর্তীকে অনেকে চেনেন। তিনি আনন্দবাজার এবং অন্যান্য কিছু চ্যানেলে নিয়মিত আসেন। রাজনৈতিক বিশেষজ্ঞ, বিশ্লেষক, এইটাই তার পরিচয়। নিজে একজন অধ্যাপক মানুষ। আমি তাকে টেলিফোন করেছিলাম। উনি একটা ভিডিও পোস্ট করেছেন, বা তার সাক্ষাৎকার নিয়ে কোনো একটা চ্যানেল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন, যেখানে আমার মনে হয়েছে আইন সম্পর্কে অনেক ভুল কথা তিনি বলেছেন। সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। আবার কেউ একজন আমাকে টেলিফোন নাম্বারটা পাঠিয়েছিলেন, আমি তাকে টেলিফোন করেছিলাম আজকে সকালে, ঘণ্টাখানেক আগে। সে অভিজ্ঞতাটাও একটু আপনাদের বলবো। শান্তনু ঠাকুর আগে চ্যানেলে বলেছিলেন যে তিনি কেন নাগরিকত্বের আবেদন করবেন। তিনি তো এদেশেরই নাগরিক, জন্মসূত্রে নাগরিক, তার ঠাকুরদার আমল থেকে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আবার কালকে না পরশু দিনের কাগজে তিনি বলেছেন উনি আবেদন করবেন, অন্যান্য সবাইকে উৎসাহিত করার জন্য তিনি আবেদন করবেন। তাই এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলবো। সেটা বলতে গিয়ে এইটাই আসবে যে আইনটা কি, কার-19 আইনটা কি, সেখানে কারা আবেদন করতে পারবেন, শান্তনু ঠাকুর আবেদন করতে পারবেন কি না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে 2-4টে কথা বলবো। খুবই সাধারণ কথাই বলবো, আপনারা একটু শুনুন। নানান প্রশ্ন মানুষের মনে যেটা আসছে, টেলিফোন করছেন, জানতে চাইছেন, আমার ভিডিওগুলোতে কমেন্ট করছেন, সেই সব জিনিসগুলো ধরেই কিছু কথা বলবো। অসীম সরকারের অবস্থা নিয়েও দুটো কথা বলবো। কালকে কিছু খবর পেলাম, একটা জায়গাতে গেছিলাম, বগুড়াতে একটা মিটিংয়ে গেছিলাম, এই সম্পর্কে একটা আলোচনা সভায়, সেখানে গিয়ে শুনলাম, তাই নিয়ে দুটো কথা বলবো। আর লাস্টে আর কিছু কথা বলবো, সেটা হলো যে এই যে কার-19 বেরোবার পর, তার রুলস বেরোবার পর, কিভাবে নাগরিকত্ব করবেন, কি ডকুমেন্ট লাগবে, ইত্যাদি ইত্যাদি দেখবার পর বিজেপি নেতা বলতে আমি বলছি বিজেপির বাঙালি নেতারা, তার মানেই বুঝতে পারছেন টপ নেতা এরা নন, মাঝারি সারির নেতা বা তার থেকে নিচু স্তরের নেতারা কিছু নতুন কথা বলছেন, শুনতে পাচ্ছি। সেইটা নিয়ে আর 2-4টে কথা বলবো। তা আমরা একটু শুরু করি। আমরা প্রথমে আনন্দবাজারের এই আজকের আনন্দবাজারের পার্থ চট্টোপাধ্যায়ের লেখা। পার্থবাবু লেখাটা ভালোই লিখেছেন, কিন্তু
উনি প্রত্যেকটা জায়গায় লিখেছেন অন্তত একটা দুটো তিনটে চারটে জায়গাতে 1971 সাল উল্লেখ করেছেন। এবং 71 সাল উল্লেখ করে মানে উনি যেটা বলতে চাইছেন 71 থেকে 2014, ওনার মতে এইটাই হলো মানুষের, এই সময় আসা মানুষেরই সমস্যা। ফলে তিনি গোটা লেখাটা সেইভাবে লিখেছেন। এইটা একজন ভারতের বা বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ধারণা এই 71 সালের একটা সীমারেখা। কিন্তু আমাদের বোধহয় আশা করা ঠিক নয় যে আনন্দবাজারে যিনি কলাম লিখবেন তিনি আমজনতার ধারণাটাই লিখে দেবেন, খোঁজখবর নেবেন না, এইটা বোধহয় হওয়া ঠিক না। এটা হচ্ছে আমি পার্থ চট্টোপাধ্যায়ের দিক দিয়ে বলছি, আর আনন্দবাজারের দিক দিয়েও বলছি। তারাও তো লেখাটা ছাপছেন, আমাদের মতো লোকের লেখা তো তারা কখনো ছাপেন না, অনেক বড় বড় মানুষের লেখা ছাপেন। তো তারা তো ওটা দেখেন 71টা কী, কোত্থেকে এসছে, কিসের ভিত্তিতে 71 সাল বলছেন, এইসব বিষয়গুলো নিয়ে দুটো কথা বলা দরকার। আসলে আমি দু একদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যা এইরকম অ্যাকিউট অবস্থায় পড়ে আছে। কেন পড়ে আছে? এই কারণে বাঙালি নেতারা কোনো দিন এই সমস্যার সমাধানের জন্যে চেষ্টা করেননি, কোনো দিনই চেষ্টা করেননি। আমাদের মতো মানুষ নেতাদের গিয়ে ধরেছি, ভদ্রতার খাতিরে তারা পার্লামেন্টে দুটো কথা বললেন, এগুলো হয়েছে, কিন্তু কখনো তারা সিরিয়াস নন। এই কারণে বাঙালিদের সমস্যাটা কিন্তু সমস্যাই থেকে গেছে। আমি একেবারে শুরুর কথা বলি। পশ্চিম পাকিস্তান থেকে যারা এসেছিলেন তাদের সমস্যা মেটানোর জন্যে, তাদের পুনর্বাসন ইত্যাদি বিষয়টার জন্যে সম্ভবত 6টা আইন তৈরি করেছিল পার্লামেন্ট। 6টা বা 7টা আইন তৈরি করেছিল। আইন তৈরি করে সেই আইন মোতাবেক উদ্বাস্তুদের পুনর্বাসন, নাগরিকত্ব ইত্যাদি ইত্যাদি যে সমস্যা সেটা মোকাবেলার কথা বলা হয়েছিল। যে কারণে আইনের বাধ্যবাধকতা থাকায় যারা দায়িত্বে ছিলেন এই কাজের, তারা অনেকটা ভালোভাবে কাজটা করেন। আর একই দেশের, অনেকে বলেন না সব দেশে তো একই আইন থাকা উচিত, তারাও এটা একটুখানি বুঝে নিন। একই দেশে বোধহয় পশ্চিম পাঞ্জাব থেকে, এই পশ্চিম পাকিস্তান থেকে বা পাঞ্জাব সিন্ধুর যত মানুষ দেশান্তরিত হয়েছিলেন, বাংলায় তার থেকে বেশি মানুষ স্থানান্তরণ হয়েছেন। অন্তত বেশি মানুষ স্থানান্তরিত বা দেশান্তরিত হয়ে এসেছেন। সেখানে কি হয়েছে? সেখানকার জন্য কোনো আইন তৈরি হয়নি, সেটা ওই প্রশাসনিক কিছু নির্দেশের মাধ্যমে এই বাঙালিদের যে পুনর্বাসন, উদ্বাস্তুদের যে সমস্যা সেইটা নিরসন করার চেষ্টা হয়েছে। আমার মনে হয় আমি এই যে কথাটা বলছি এটা অনেকের কাছে নূতন লাগবে, হ্যাঁ, কিন্তু এইটা সত্য, এইটার মধ্যে কোনো ভুল নেই যে এইটা হয়েছিল। কেন হয়েছিল? কারণ হচ্ছে বাংলার যারা এমপি, বাংলার যারা লিডার পার্লামেন্টে যান বা দিল্লিতে কথা বলার মতো অবস্থায় আছেন, তারা এইটা বলেন না। তার কারণ তারা মনে করে এটা তাদের সমস্যা নয়। এই সমস্যা এই মতুয়া, নমশূদ্র, এই যাদের একসময় হিন্দু ধর্ম তাদের আউটকাস্ট বলতেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে নয়, এর বাইরে, অস্পৃশ্য, এখন শিডিউল কাস্ট। ফলে তাদের ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই। তারা যে মানুষ, কষ্ট করে তারা যেভাবেও বেঁচে থাকবেন, এরকম একটা মানসিকতার কারণে। এবং সেখান থেকে যেটা সংক্রামিত হয়েছে, চুয়ে চুয়ে এসেছে, এই পার্থবাবুর লেখাতেও তার প্রতিফলন আছে। উনি জানেন উচ্চবর্ণের লোকেরা মূলত 71 সালের আগে এসেছেন, ফলে এটা সমস্যা তাদের নয়, এটা মতুয়াদের, নমশূদ্রদের, এরকম কিছু সম্প্রদায়ের।
ফলে উনিও সেই ধারণা থেকেই এটা লিখেছেন। কিন্তু এটাকে ঠিক, অন্তত আমি যেটুকু জানি এইটা ঠিক নয়। তবে মানে আইন, নাগরিকত্ব আইন সম্ভবত 8 বার 9 বার সংশোধন হয়েছে, কিন্তু 71 সালে, 72 সালে, 70 সালে এই আইন সংশোধন হয়েছে এরকম কিছু কিন্তু নাগরিকত্ব আইনে আমি দেখিনি। ফলে 71-এর ব্যাপারটা এলো থেকে এই প্রশ্নটা তো আসাই উচিত। এইটা অনেকের মনে গভর্নমেন্ট বলতো 71-এর আগে এসেছেন কিনা, 71-এর আগের ডকুমেন্ট দেখান, এই জায়গা থেকেই এসেছে। তো এই জায়গা থেকে এসেছে বলে মানুষের একটা ধারণা হতে পারে, কিন্তু আনন্দবাজারে কলাম লেখার জন্যে এই ধারণাটা বোধহয় যথেষ্ট নয়। আমি আনন্দবাজারকেও বলবো, আমি যারা লিখছেন তাদেরও বলবো। আমি একটা কাগজ দেখাচ্ছি আপনাদের। আমি আর কাগজ সামনে নিয়ে দেখাবো না, কারণ কালকে আমাকে একজন বলছিলেন যে আপনি যে কাগজ দেখান ওটা পড়া যায় না, অন্য অনেকে দেখালে নাকি পড়া যায়, মানে তাদের এসব কী সব ব্যাপারটা আবার করতে হয়, করে টোরে দেখালে দেখা যায়। তা আমি ওগুলো বুঝি না, আমি ওটা বলছি না। তবে আমি এই যে কাগজটা আপনাদের দেখাচ্ছি, এটা আমি বিষয়বস্তুটা 2 কথায় বলে দিই। বিষয়বস্তুটা হলো, এটা হেডিংটা হলো গ্রান্ট অফ ইন্ডিয়াজ, ভুল বললাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ এক্সপ্রেস লেটার regarding granting of citizenship to the people who came from Bangladesh after 25th March 1971. তাহলে কি হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সপ্রেস লেটার রিগার্ডিং গ্রান্ট অফ সিটিজেনশিপ টু দ্য পিপল হু কেম ফ্রম বাংলাদেশ আফটার 25th March 1971. 1971 সালের 25শে মার্চের মার্চে যারা এখানে আফটার লেটার রিগার্ডিং গ্রান্ট অফ সিটিজেনশিপ টু দ্য পিপল হু কেম ফ্রম বাংলাদেশ, ও আফটার লিখেছে ঠিক, আমি এই আফটারটা খুঁজে পাচ্ছিলাম না। 1971 সালের 25শে মার্চের পরে যারা ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব সম্পর্কে এই এক্সপ্রেস লেটার এইটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা জারি করেছিল। চিঠিটার তারিখ হলো 29 নভেম্বর 1971, 29শে নভেম্বর 1971 সালের চিঠি। চিঠির নাম্বার 26011, 26011/16/71/10। এইটা হচ্ছে চিঠির নাম্বার। সই করেছেন C.S. গোয়েল। তার ডেজিগনেশন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার সেক্রেটারি। তিনি এই লেটারটা গভর্নমেন্টের পক্ষ থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে চিঠিটা লিখেছিলেন। কাকে লিখেছিলেন? সমস্ত স্টেট গভর্নমেন্টে, টু দ্য চিফ সেক্রেটারিজ, টু অল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সেক্রেটারি এবং অ্যাডমিনিস্ট্রেটরকে এই চিঠিটা লেখা হয়েছিল। এই চিঠিতে বলছে, আমি একটুখানি জায়গায় একটু পড়ে দিই। বলছে refugees who came cross over to India from East Bengal since 25th March 1971 on account of situation in the area cannot be treated as ordinarily resident in India. Cannot be treated as ordinarily resident in India. They are expected to return to their native places. They are expected to
return to their native places when the conditions permit. They should not be, এইবারে বলছে, they should not be considered for registration of Indian citizenship under 51A of the Citizenship Act 1955. মোদ্দা কথা যেটা বলেছে বাংলায় বললে বলা যায় যে যে সমস্ত লোকগুলো 1971 সালের 25শে মার্চের পরে ওই পূর্ববঙ্গের ওই এলাকায়, মানে ওই বাংলাদেশ লিবারেশনের ওই ঝামেলার কারণে যারা ভারতে এসেছেন, আশা করা যায় তারা ওইখানকার এই ঝামেলা মিটে গেলে আবার ফিরে যাবেন। ফলে ওই লোকগুলোকে সাধারণভাবে ভারতে বসবাসকারী হিসেবে গণ্য করা যায় না। সেই জন্যে তাদের বাই রেজিস্ট্রেশন, মানে 51A, নাগরিকত্ব আইনের 51A বাই রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের মাধ্যমে যেন নাগরিকত্ব দেওয়া না হয়, এইটা এই চিঠিটাতে লিখেছে। তো এইটা একটা চিঠি, এইটা কিন্তু কোনো আইন নয়। আমাদের দেশের নিয়ম হলো কেউ বিদেশ থেকে আসলে সে এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলে তারপরে সে আবেদন করলে তাকে নাগরিকত্ব দেওয়া যায়। এই 51A বাই রেজিস্ট্রেশন নাগরিকত্ব দেওয়া যায় যারা ইন্ডিয়ান অরিজিন, মানে অবিভক্ত ভারতের তিনি বা তার বাপ ঠাকুরদা বাস করতেন। এইটা আইন। তাহলে এই চিঠিটা লেখা যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট এই চিঠিটা আইন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী, আইন অনুযায়ী লিখতে পারেন না। লিখেছে একটা সিচুয়েশনের জন্যে, একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্যে এটা লিখেছেন যে এইটা আসলে একটু সাবধান হওয়ার জন্যে, এই লোকগুলোকে যেন নাগরিকত্ব না দেওয়া হয়। এর গোটা স্পিরিটটা হচ্ছে তাই। চিঠিটা আরও পড়লে এটা বোঝা যাবে যে ওই লোকগুলো যেন তাদের দিয়ে না দেওয়া হয়, তারা তো ফিরে যাবে। কিন্তু তারপর থেকে অন্তত 50 বছর 60 বছর এইটাকে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকার, সে কংগ্রেস, বাম এবং তৃণমূল কংগ্রেস, তারা আইনের মতো ব্যবহার করেছে, অ্যাজ ইফ আইন এইটা এরকম ব্যবহার করেছে। মানে এইটা বলা যায় এটা একটা সরকারি দাদাগিরি এটা করেছে। তার প্রভাবে প্রভাবান্বিত হচ্ছেন এই যে আমাদের আনন্দবাজারে লিখেছেন পার্থ চট্টোপাধ্যায়, এরকম যারা, তারা আসলে এর দ্বারা প্রভাবিত। তা আমি এর অ্যাপ্লিকেশানটা সম্পর্কে দুটো কথা বলি। বাংলাদেশ থেকে একসময় এই যে জিপিওতে যারা চাকরি করতেন, এই জিপিওর চাকরি বা পোস্ট অফিসের চাকরি, আমি এটা বলছি 76, 78, 79, 80 এরকম সময়ে নিয়ম ছিল কোনো পরীক্ষা দিতে হতো না। স্কুল ফাইনালের মার্কস যেটা, সেইটা হচ্ছে বেসিক মার্ক বেস, তারপর ইন্টারমিডিয়েট পাস করলে 7% বোনাস পাবেন, 7% যোগ হবে, আর গ্র্যাজুয়েট হলে আরও 3% যোগ হবে। মানে ম্যাট্রিক পরীক্ষায় যে 60% মার্ক পেয়েছে, সে বিএ পাস করলে ওটা ধরা হবে 67 আর 3 70। এইভাবে যাদের মার্ক বেশি হবে তারা চাকরি পাবেন। এই সূত্রে আমরা একসাথে একই ব্যাচে বাংলাদেশে পাশ করেছিলাম। আমার স্কুলের 4-5 জন এবং অন্যান্য স্কুলের, যেটা পরে আলাপ হয়েছে আমাদের সাথে, আমরা কর্মচারী আন্দোলন করতে গিয়ে ডালহৌসিতে সব আলাপ, তো তারা চাকরিতে ঢুকেছিলেন। ঢোকার পরে তাদের চাকরিটা তো, যিনি তখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলেন তিনি হয়তো বিষয়টা জানতেন বা একটু লিবারেল ছিলেন, চাকরি পেয়ে গেছে। 1 বছর 1.5 বছর, সাধারণত 6 মাস প্রবেশন থাকে, বা 1 বছর প্রবেশন ছিল যেখানে যে ডিপার্টমেন্টে থাকে, সেটা পার হয়ে গেছে, কিন্তু তাদের কনফার্ম করছে না। তাদের অজুহাত হচ্ছে এই চিঠিটা, যে এইটা বলেছে যে তারা নাগরিকত্ব পেতে পারে না, অথচ ওরা বাংলাদেশের সার্টিফিকেট দিয়েছে, ফলে কনফার্ম করছিল না। তখন ওরা কোর্টে কেস করে।
কেস করার মতো তো ক্ষমতা তখন ছিল না হাইকোর্টে। এইসব লোকজন এসে বিভিন্ন জায়গাতে লজিং থাকছে ইত্যাদি ইত্যাদি, এইভাবে চাকরিতে ঢুকেছে, সবে 1-2 মাস মাইনে পেয়েছে, বা মাইনেও আটকে রাখছিল কিনা আমার মনে নেই, ব্যাপারটা মাইনেও বন্ধ করেছিল কিনা আমার ঠিক মনে নেই। যাই হোক, তখন সুরেশ মজুমদার নবশূদ্র সম্প্রদায়ের লোক, ওই একজনই ব্যারিস্টার লাস্ট পর্যন্ত আমরা জানতাম ক্যালকাটা হাইকোর্টে ছিলেন। ওনার ওই খুলনার রামপাল থানাতে বাড়ি ছিল। আর ওই রামপাল থানারই রঞ্জিত সরকার বলে আমার এক বন্ধু, তিনি ওই সূত্রে তাদের একটা যোগাযোগ ছিল, কোনো আত্মীয়তার সূত্র ইত্যাদি ইত্যাদি। তা ও গিয়ে বলেছিল এই ব্যাপার। তখন উনি একটা রিট করেছিলেন ওই কয়জনকে নিয়ে, 8-10 জনকে নিয়ে। আমি সেদিন কোর্টে হাজির ছিলাম হিয়ারিংয়ের দিন। তো বলছে করছেন না কেন? ডিপার্টমেন্টের উকিল বলল এই ব্যাপার, এই সার্কুলার দেখিয়ে বলল এই জন্য আমরা এটা করছি না। তখন বললেন, উনি নিলেন কাগজটা বের করলেন, জাজ দেখে ছুঁড়ে ফেলে দিলেন। বললেন এটা এখানে প্লেস করছেন কেন? এটা তো কোর্ট, এটা গভর্নমেন্টের অর্ডার দেখে আমরা তো জাজমেন্ট দিতে পারি না। আইন বলেন, আইন আছে কিছু? তখন বলছেন না, আইন তেমন কিছু নেই যে তাদের নাগরিকত্ব দেওয়া যাবে না। এরা কিন্তু সব নাগরিকত্ব পেয়েছে এই 5-1-এতে, তারপরের ঘটনা। তো তা সত্ত্বেও তাদের মানছে না। তখন মিস্টার সেনগুপ্ত, মানে আমরা পরে খোঁজ নিয়েছিলাম, ওনার বাড়ি ছিল বরিশাল। সব জাজ তো একরকম হন না, ওনার একটু পূর্ববঙ্গের লোকজনের প্রতি সিম্প্যাথি ছিল, সেই জন্য আইন মোতাবেক তিনি ঠিক জাজমেন্টটা তারা যাতে পান তার জন্য আন্তরিক ছিলেন। তো তিনি বললেন 7 দিনের মধ্যে তাদের কনফার্ম করা টাকা পয়সা কি বকেয়া ছিল সব মিটিয়ে দিতে বললেন। বললো কোর্টে এগুলোর কোনো মূল্য নেই, আইনটা হচ্ছে মেন ব্যাপার, এবং আইন যেটা আছে তাতে নির্দিষ্ট যে শর্ত, সেই শর্ত পূরণ করলে ইন্ডিয়ান অরিজিন যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসছেন তারা 5-1-এতে বাই রেজিস্ট্রেশন নাগরিকত্ব পেতে পারেন। ওনারা সেটা পেয়েছেন, ফলে তারা ইকুয়াল সিটিজেন, আর অন্য কিছু করা যাবে না। তো আমি এই কথাটা বলছি আনন্দবাজারের এই লেখাটা, কিন্তু এই লেখাটা আমার লক্ষ্য নয়। লক্ষ্য হলো এইটাও মানুষ জানেন, এবং এইটাই এখানকার নেতারাও জানেন, বড় বড় বিদ্যান লোকেরাও জানেন, যে কারণে ওই মতুয়া নমদের নাগরিকত্বের ব্যাপারটা তারা কোনোদিন মাথায় নিতে চান না। এইটা হচ্ছে মূল বিষয়। এই কথাটাই আমি আপনাদের বলতে চেয়েছি। তা আমি তো দেখতে পাচ্ছি 22 মিনিট হয়ে গেছে, আমার তো অনেকগুলো ইস্যু ছিল। তা আমি এই ভিডিওটা এইটুকু বলে আমি শেষ করছি। আমি এরকম একটু খণ্ড খণ্ড করে, অনেকেই বলেছেন যে 20-25 মিনিটের বেশি হলে, সবাই কর্মব্যস্ত মানুষ, যে ছোট ছোট করে করুন আর তাতে আমাদের সুবিধা হয়। তা ঠিক আছে, অনেক আবার বলছেন একসাথে শুনতে পারলে সুবিধা হয়। আমার মতো যারা বেকার মানুষ আছেন, কাজ নেই, তারা তো বসে বসে এটা শুনতে পারলেই ভালো হয়। যাই হোক, 22 মিনিট হয়ে গেছে। আমি এটা বলি, আর যে পয়েন্টগুলো বললাম আমি এরপরে দ্বিতীয় অংশে আমি সেগুলো বলছি। আপনাদের নমস্কার। আপনারা যারা এই কথাগুলো শুনে ভালো লাগবে মনে করবেন, অন্যরা শুনুক কথাগুলো। খুব গুরুত্বপূর্ণ কথা এটা নয়, তবে ইতিহাসটা জানা থাকলে অনেক ব্যাপার পরিষ্কার হয়ে যায়। তো আপনারা একটু শেয়ার করে দেবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের নমস্কার, ধন্যবাদ।